হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএস কোচিং সেন্টার। আজকের আমরা রায় মার্টিন ভলিউম 1 এর জিওগ্রাফি মডেল নাম্বার 3 সলিউশন করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে, যেটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 276 পেজে আছে। আমরা বিভাগ ক, খ, গ, ঘ, উম সবগুলো বিভাগই আজকের কমপ্লিট করব। তাহলে চলো ক্লাস স্টার্ট করি। দেখো, ফার্স্ট রয়েছে বিভাগ ক। বিভাগ কতে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। ফার্স্ট একের একে কি প্রশ্ন রয়েছে? পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্যাসটি হলো অপশন খ CO2, কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন একের 2, বায়ুমণ্ডলের যে স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে তা হলো অপশন খ স্ট্র্যাটোস্ফিয়ার। একের 3, একটি আকস্মিক বায়ু হলো অপশন ঘ হ্যারিকেন। চলো পরের প্রশ্ন একের 4, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান হয় অপশন খ 90 ডিগ্রি কোণে। চলো পরের প্রশ্ন একের 5, এল নিনোর প্রভাব সর্বাধিক দেখা যায় অপশন গ প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন একের 6, গ্লোবাল শিল্প বলা হয় কোন শিল্পকে? অপশন ঘ তথ্য প্রযুক্তি শিল্পকে। পরের প্রশ্ন একের 7, 2011 বা 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো অপশন গ বিহার। পরের প্রশ্ন একের 8, ভারতে উন্নয়নের জীবনরেখা বলা হয় কাকে? অপশন গ জলপথকে। দেখে নাও আনসারগুলো। কোনো আনসারে যদি ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। পরের প্রশ্ন 2 এর 1, শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে হবে, শুদ্ধ অশুদ্ধ। চলো, এটা আছে তোমাদের বিভাগ খতে। দেখো, প্রথম প্রশ্ন 2 এর 1 দাগেরটা, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়, এটা কি? এটা শুদ্ধ। 2 এর 2 মেগা সিটির জনসংখ্যা 10 কোটির বেশি, এটা অশুদ্ধ। 2 এর 3, NH44 ভারতের দীর্ঘতম সড়ক পথ, এটা কি? শুদ্ধ। ওকে, নেক্সট আছে দেখো, শূন্য স্থান পূরণ করতে হবে। ফার্স্ট রয়েছে ড্যাশ বায়ুকে ডক্টর উইন্ড বলা হয় কোন বায়ুকে? হারমাট্টান বায়ুকে ডক্টর উইন্ড বলা হয়। পরের প্রশ্ন, ভারতের সবুজ নগরী বা গ্রিন সিটি বলা হয় কাকে? বেঙ্গালুরুকে। নেক্সট একটি বা দুটি শব্দ উত্তর দিতে হবে। দেখো, ওজোন স্তরের ঘনত্ব মাপার একক কি? ওজোন স্তরের ঘনত্ব মাপার একক হলো ডপসন। পরের প্রশ্ন, কোন মহাসাগরে মৌসুমী স্রোত দেখা যায়? কোন মহাসাগরে? ভারত মহাসাগরে। পরেরটা, কোন মহাসাগরে মৌসুমী স্রোত দেখা যায়? এটাও আনসার ভারত মহাসাগরে। তাহলে ভারত মহাসাগরে। ওকে, ডবল কোশ্চেন হয়ে গেছে। দেখো, মৌসুমী স্রোত দেখা যায়, এটাও মৌসুমী স্রোত, বাই মিস্টেক। দেখে নাও আনসার। নেক্সট 3 এর দাগ। দেখো, ফার্স্ট প্রশ্ন আছে 3 এর 1, অ্যালবেডো কি? দেখো, অ্যালবেডো এখান থেকে এতটা রয়েছে, যেখানে 34%, 100 ভাগের মধ্যে 34% রশ্মি উত্তপ্ত না করে বিচ্ছুরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, সেটাই হলো অ্যালবেডো। চলো পরের প্রশ্ন, উষ্ণতার বৈপরীত্য বলতে কি বোঝো? উষ্ণতার বৈপরীত্য দেখো এখান থেকে এতটা রয়েছে। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার পরিবর্তে যদি বৃদ্ধি পায়, হ্রাস পাওয়ার পরিবর্তে যদি বৃদ্ধি পায়, তাকেই উষ্ণতার বৈপরীত্য বলে।
কোশ্চেনের সঙ্গে দেখো মিল, বৈপরীত্য মিন্স কি বিপরীত, তো হ্রাস পাবে সেখানে বৃদ্ধি পাচ্ছে, তাই এটা উষ্ণতার বৈপরীত্য। দেখো পুরোটা দেওয়া রয়েছে এখানে, এতটাই লিখতে হবে। পরের প্রশ্ন 3-2, হিম প্রাচীর কাকে বলে? এখান থেকে এতটা রয়েছে। দেখো সমুদ্রে যখন গাঢ় নীল বর্ণ বিশিষ্ট, এটা হবে উষ্ণ স্রোত এবং গাঢ় বর্ণ বিশিষ্ট শীতল স্রোত পাশাপাশি প্রবাহিত হয়, তখন উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনস্থল বরাবর যে সীমারেখা দেখা যায় তাকেই হিমপ্রাচীর বলে। এটা কোথায় অবস্থিত? দেখো নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল বরাবর এই হিমপ্রাচীর অবস্থিত। নেক্সট, অথবাতে কি প্রশ্ন আছে? শৈবাল সাগর কি? দেখো সার্গোসাস সি, এতটা হবে। এখানে সংজ্ঞা দেওয়া আছে, এখানে অর্থ দেওয়া আছে। যদি শর্ট কোশ্চেনে অর্থ দেওয়া থাকে তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। নেক্সট 3-3, অনুসারী শিল্প বলতে কি বোঝো? দেখো এখান থেকে এতটা আছে। অনুসারী শিল্পের আরেক নাম কি? ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি, শর্ট কোশ্চেনে আসতে পারে, রয়েছে। পরের প্রশ্ন রয়েছে দেখো জায়িদ ফসল বা জায়িদ শস্য কাকে বলে? দেখো এখান থেকে রয়েছে, এর সঙ্গে আলাদা করে বৈশিষ্ট্যও দেওয়া রয়েছে, জায়িদ শস্যের বৈশিষ্ট্যও রয়েছে 1, 2, 3, এখানে বৈশিষ্ট্যও লিখতে পারবে। কাকে বলে এতটা রয়েছে। যেটা গ্রীষ্ম ঋতুতে চাষ করা হয় আর বর্ষার শুরুতে তোলা হয় তাকে জায়িদ বা গ্রীষ্মকালীন শস্য বলে। এক্সাম্পল দেওয়া আছে দেখো কুমড়ো, শসা, পটল, তরমুজ, আউশ ধান ইত্যাদি। বৈশিষ্ট্যও দেওয়া রয়েছে। চলো নেক্সট 3-4, ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে? এখান থেকে এতটা। দেখো ধারণযোগ্য উন্নয়ন, যে উন্নয়ন সম্পদের সুদক্ষ ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রেখে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ করে ও সার্বিক উন্নয়ন ঘটায় তাকেই বলা হয় ধারণযোগ্য বা স্থিতিশীল উন্নয়ন। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এভা বেলফোর। আর কত খ্রিস্টাব্দে? 1987 খ্রিস্টাব্দে ব্রন্টল্যান্ড রিপোর্টে সাস্টেইন ডেভেলপমেন্ট বিষয়টি সম্পর্কে আলোচনা করা হয়। পরের প্রশ্ন দেখো সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝো? এই যে সোনালী চতুর্ভুজ, এখানে কত সালে কর্মসূচি গ্রহণ করা হয় সেটাও রয়েছে। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে। এর ভেতর থেকে শর্ট কোশ্চেনও আসলে তোমরা করতে পারবে। চলো নেক্সট, সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে হবে, এটা আছে তোমাদের বিভাগ ঘতে। দেখো প্রথম প্রশ্ন, পুরীর জলবায়ু সমভাবাপন্ন হলেও দিল্লির জলবায়ু চরম ভাবাপন্ন কেন? এটা সমভাবাপন্ন আর এটা চরম ভাবাপন্ন কেন? দেখো এখানে রয়েছে সমুদ্রের প্রভাব দেওয়া রয়েছে, জলাশয়ের অভাব রয়েছে, দেন দেখো পুরীর অবস্থান আর জলবায়ুর প্রকারভেদ। এখানে বর্ষাকাল পুরোটাই পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে। দিল্লির অবস্থান, দেখো দিল্লিতে সমুদ্রের অবস্থান কোথায় রয়েছে আর পুরীতে কোথায় রয়েছে সেটাও দেওয়া রয়েছে। চলো নেক্সট, অথবা ওজোন স্তর বিনাশের কারণগুলি লেখো। বিনাশ ধ্বংসের কারণকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাকৃতিক কারণ রয়েছে আর একটা মনুষ্য সৃষ্ট কারণ রয়েছে। দেখো প্রাকৃতিক কারণের মধ্যে 1, 2, 3টে পয়েন্ট দেওয়া আছে, আবার মনুষ্য সৃষ্ট কারণের মধ্যেও পয়েন্ট করা আছে, দেখে নেবে। যদি আলাদা করে আসে প্রাকৃতিক কারণ তাও লিখতে পারবে, মনুষ্য সৃষ্ট কারণ আসলেও সেটাও লিখতে পারবে। চলো নেক্সট, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ 1 নম্বরে দেখো রয়েছে বায়ু প্রবাহ, 2 পৃথিবীর আবর্তন, 3 সমুদ্র জলের উষ্ণতা। দেখো এখানে দেওয়া রয়েছে সবগুলো।
আলাদা করে বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের উষ্ণতা সবগুলোই রয়েছে। আর দেখো এখানে 4 নম্বরে রয়েছে সমুদ্র জলের লবণাক্ততা ও ঘনত্বও রয়েছে। ওকে, 5 নম্বরে রয়েছে দেখো বরফের গলন, 5টা পয়েন্ট দেওয়া রয়েছে। দেন চলো বিভাগ উম। বিভাগ উমতেও প্রশ্নগুলির উত্তর দিতে হবে। 5-এর 1, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। উষ্ণতার তারতম্য, দেখো ফার্স্ট রয়েছে অক্ষাংশ, অক্ষাংশের অবস্থান, অক্ষাংশের মধ্যে আর কারণগুলির মধ্যে রয়েছে দেখো তির্যক, ফার্স্ট 1 নম্বর আছে, 2 নম্বর রয়েছে। নেক্সট উদাহরণও দেওয়া রয়েছে, উচ্চতাও রয়েছে, উচ্চতাও রয়েছে। দেন স্থলভাগ জলভাগের বন্টনও রয়েছে, ভূমির ঢাল, এটা চাল না, ভূমির ঢালও রয়েছে। দেখো পুরোটাই দেওয়া আছে। বায়ু প্রবাহ রয়েছে এখানে, মেঘাচ্ছন্নতা ও অর্ধক্ষেপণও রয়েছে। এতটা হবে টোটাল। চলো নেক্সট, বায়ুচাপ বলয়ের সঙ্গে, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক। এ দেখো বায়ুচাপ বলয়, বায়ুচাপ বলয় রয়েছে এখানে, আর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক। এখান থেকে স্টার্ট হচ্ছে, বায়ুচাপ বলয় এতটা রয়েছে আর সম্পর্ক এখান থেকে স্টার্ট হচ্ছে। নেক্সট পেজ দেখো আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, এটাও রয়েছে এখানে। দেখো এর মধ্যে পড়ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, আয়ন বায়ুর ভাগগুলো অবস্থান রয়েছে, দক্ষিণ পূর্ব আয়ন বায়ুও রয়েছে। তারপরে পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, কারণ আয়ন বায়ু স্পেসিফিকভাবে বলে দেয়নি কোন আয়ন বায়ু, সেখানে সবগুলো আয়ন বায়ু লিখতে হবে। দেখো দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু রয়েছে এখানে। ওকে, নেক্সট দেখো মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, অবস্থান উত্তর পূর্ব মেরুবায়ু, দক্ষিণ পূর্ব মেরুবায়ু, এতটা আছে। বায়ুচাপ বলয়ের সঙ্গে আয়ন বায়ুর যে সম্পর্ক সেটা এতটা রয়েছে। পরের প্রশ্ন 5-এর 2, ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ লিখতে হবে। চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, দেখো প্রাকৃতিক পরিবেশ স্টার্ট হচ্ছে এখান থেকে। 1 নম্বরে রয়েছে জলবায়ু, জলবায়ু আছে, 2-এ উষ্ণতা, 3-এ বৃষ্টিপাত, 4-এ রয়েছে আর্দ্রতা, 5-এ মৃত্তিকা, 5-এ মৃত্তিকা, 6-এ ভূমি, আচ্ছা 7-এ রয়েছে ছায়াদানকারী বৃক্ষ। এটা হলো প্রাকৃতিক পরিবেশ, এতটা রয়েছে। আর যদি অর্থনৈতিক পরিবেশ আসে সেটাও দেওয়া রয়েছে, দেখো শ্রমিক, 2 সার প্রয়োগ, 3 মূলধন, এগুলো কি সব অর্থনৈতিক পরিবেশ, মানে মানুষ কিভাবে সাহায্য করে চা চাষ করতে এবং মানুষের কতটা ভূমিকা, সেগুলো বলে অর্থনৈতিক পরিবেশের মধ্যে। দেন দেখো রয়েছে পরিবহন, এগুলো সব কি অর্থনৈতিক পরিবেশ। নেক্সট প্রশ্ন দেখো, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ। লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ কোথায়? পূর্ব মধ্য ভারতে। কারণ স্টার্ট হচ্ছে দেখো পর্যাপ্ত লৌহ আকরিক রয়েছে, পর্যাপ্ত কয়লা, চুনা পাথর, ডলোমাইট, এগুলো সাহায্য করে পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প উন্নতিতে। দেখো নেক্সট রয়েছে বিদ্যুৎ শক্তি, বন্দরের নৈকট্য, জলের যোগান, উন্নত পরিবহন, আর অন্যান্য কারণের মধ্যে রয়েছে দেখো ইস্পাতের ব্যাপক চাহিদা, মূলধনের প্রাচুর্য, সরকারি ও বেসরকারি উদ্যোগ, সুলভ শ্রমিক, এগুলো সবই সাহায্য করে লৌহ ইস্পাত শিল্পকে পূর্ব মধ্য ভারতে আরো বেশি উন্নত করতে। ওকে, আমরা 3 নম্বর মডেল কমপ্লিট করে ফেলেছি জিওগ্রাফি থেকে। আরও আগের 2টো মডেল করা আছে, তোমরা ইউটিউব থেকে দেখে নেবে এবং কোথাও কোনো প্রশ্ন ডাউট থাকলে অবশ্যই আমাদের জানাবে। এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাও।
শেয়ার করো, লাইক করো, তাহলে আমরা আরও নতুন নতুন টপিক নিয়ে তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্টস।